মাছ তো তুই পানিতে ফালাইয়া দিছিলি সিরাজ, তাই তোর বউরেই কুটতাছি। গরম ভাত দিয়া খাবি নাকি? ঠিক তখনই সত্তাটির পাশে রাখা সেই কাদামাখা পাটের ব্যাগটা নড়ে উঠল। ব্যাগের ভেতর থেকে সেই ফ্যাকাশে ছোট ছোট হাতগুলো মাকড়সার মতো কিলবিল করে বেরিয়ে এসে সিরাজের পায়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো। আর মুখবিহীন সত্তাটি হাতের বটিটা নিয়ে ধর্মর করে সিরাজের দিকে উঠে দাঁড়ালো। এখন শ্রাবণ মাস, তবে আজ ভারী বৃষ্টি নেই। সকাল থেকে একটানা টিপটিপ বৃষ্টি পড়ছে। হাটে আজ মানুষজন খুব কম। টিপটিপ বৃষ্টির কারণে সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছে। সিরাজ একটা বড় কালো ছাতা মাথায় দিয়ে ডান হাতে পাটের ব্যাগে বাজার নিয়ে আব্বাস আলীর দোকানে এসে দাঁড়ালো। তার ব্যাগে একটা বড় শোল মাছ। আব্বাস কাকা, এক কাপ করা কইরা চা দেও। এই টিপটিপানি বৃষ্টিতে হাড়ে কাপড়নি দইরা গেছে। জলদি বাড়ি যামু। রাইত তো অনেক হইল সিরাজ, বাড়ি তো যাইবা, তয় কোন গথে? কেন, বৈরব খালের সাঁকো পার হয়ে যামু। ওই পথে গেলে 20 মিনিটে বাড়ি পৌঁছায় যামু। না সিরাজ, রাইতের বেলা, তার উপর এই টিপটিপানি বৃষ্টি, ওই সাঁকোর পথ ধইরা যাইও না, বড় রাস্তা দিয়া ঘুইরা যাও। আরে কাকা, গুইরা গেলে তো 1 ঘন্টা লাগবো। আমার ব্যাগে জ্যান্ত শোল মাছ। আর কেন, সাঁকোতে কি হইছে? এই হালকা বৃষ্টির রাইতে ভৈরব খালের সাঁকোতে কান্দনি বুড়ি আইসা বসে। 20 বছর আগে এক পাগলি রে গ্রামের মাইনসে চোর সন্দেহ কইরা ওই সাঁকো তাইকা ধাক্কা দিয়া খালি ফালাইয়া দিছিল। এই টিপটিপানি বৃষ্টির রাইতে সে একটা ছাতা মাথায় দিয়া সাঁকোর মাঝখানে বৈশা কান্দে। তার কান্দন শুনলে মানুষের হিতাহিত জ্ঞান তাহে না। তুমি যাইও না বাজান। সিরাজ আব্বাস আলীর কথায় হো হো করে হেসে উঠল। সে চায়ের দাম মিটিয়ে ছাতা খুলে আবার রাস্তায় নামল। ভূতের ভয়ের চেয়ে বাড়ির গরম ভাতের টান তার কাছে অনেক বেশি। গ্রামের মেঠো পথ, দুপাশে ঘন সুপারি আর বাঁশবাগান, চারদিক শুনশান। শুধু একটানা বৃষ্টির টুপুর টুপুর শব্দ হচ্ছে সিরাজের কালো ছাতার উপর। কাদামাখা পিচ্ছিল পথ দিয়ে সিরাজ সাবধানে পা ফেলে হাঁটছে। ব্যাগের ভেতর জ্যান্ত শোল মাছটা মাঝে মাঝে লাফ দিয়ে উঠছে। হালকা বৃষ্টির কারণে বাতাসে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ। ভেজা মাটি আর বাঁশপাতার গন্ধের সাথে মিশে আছে মরা শামুকের বোটকা গন্ধ। সিরাজ ভৈরব খালের কাছাকাছি চলে এসেছে। খালের ওপর পুরনো বাঁশের সাঁকোটা কুয়াশার মতো হালকা বৃষ্টির ভেতর আবছা দেখা যাচ্ছে। আরে দূর, আব্বাস কাকা খামোখাই ভয় দেখায়। কই, কিচ্ছু তো নাই। সিরাজ সাঁকোর বাঁশের হাতল ধরে উপরে উঠল। সাঁকোটা অনেক পুরনো, পা ফেললেই কেমন ক্যাচ ক্যাচ করে মরমর শব্দ হয়। সিরাজ কয়েক পা এগুতেই হঠাৎ থমকে দাঁড়ালো। সিরাজ দেখতে পেল সাঁকোর ঠিক মাঝখানে কেউ একজন বসে আছে। হালকা বৃষ্টির ভেতর লোকটা একটা মস্ত বড় পুরনো কালো ছাতা দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। তার মুখ বা শরীর দেখা যাচ্ছে না। ছাতার উপর বৃষ্টির পানি পড়ার টুপটুপ শব্দ হচ্ছে, আর সেই শব্দের সাথে মিশে ভেসে আসছে একটা খুব করুণ গোংরানির মতো কান্নার আওয়াজ। সিরাজের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল।
আব্বাস কাকার কথাটা মনে পড়ে গেল তার। কিন্তু সে নিজেকে সাহস জোগালো, হয়তো গ্রামেরই কোনো অসহায় মানুষ বিপদে পড়েছে। এইখানে কেডা রে? কেডা ওইটা? এই বৃষ্টির রাইতে সাঁকোর মাঝখানে বইসা কান্তাছেন কেন? পথ ছাড়েন, আমি ওইদিকে যাবো। কান্নার আওয়াজটা হঠাৎ করেই থেমে গেল। কালো ছাতাটা খুব ধীরে ধীরে একটু ওপরে উঠল। ছাতার নিচ থেকে একটা মেয়েলি গড়গড়ে কণ্ঠস্বর ভেসে এলো। ভাইজান, আমার ছাতাটা বাতাসে ভাঙিয়া গেছে, আমার খুব শীত লাগতাছে, আপনার ছাতার নিচে আমার একটু জায়গা দিবেন? আহ, আপনি মহিলা মানুষ, এত রাইতে এইখানে কি করে? আমার ছাতায় জায়গা হইব না, আপনি একপাশে খাড়ান, আমি পার হইয়া যাই। সিরাজ সাঁকোর বাঁশ ধরে আরো 2 পা এগুলো। সে অবয়বটার একদম কাছাকাছি চলে এসেছে। হঠাৎ অবয়বটি তার হাতের কালো ছাতাটা পুরোপুরি নামিয়ে ফেলল। সিরাজের হাতের ছাতাটা ছিটকে খালের পানিতে পড়ে গেল। তার চোখ আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। ছাতার নিচে কোনো মহিলা নেই, সেখানে বসে আছে শাড়িতে পেঁচানো একটা পচা গলা লাশ। তার গায়ের মাংস খসে খসে পড়ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো তার মুখের জায়গায় কোনো চোখ, নাক বা মুখ নেই। পুরো মুখটা একটা মসৃণ সাদা চামড়ার মতো, অথচ সেই মুখবিহীন মসৃণ চামড়ার নিচ থেকেই সেই গড়গড়ে মেয়েলি কণ্ঠস্বরটা বের হচ্ছে। আমারে জায়গা দিলেন না ভাইজান, তাইলে আমি আপনার ব্যাগের ভিতর জায়গা লই। হঠাৎ সিরাজ অনুভব করলো তার ডান হাতে ধরা পাটের ব্যাগটা অস্বাভাবিক ভারী হয়ে গেছে। একটু আগে ব্যাগের ভেতর যে জ্যান্ত শোল মাছটা লাফিয়ে উঠছিল, সেটা এখন আর মাছের মতো নড়ছে না। মনে হচ্ছে ব্যাগের ভেতর কোনো মানুষের বাচ্চা ছটফট করছে। সিরাজ আতঙ্কে ব্যাগের ভেতর তাকাতেই দেখলো ব্যাগের ভেতর থেকে একটা ফ্যাকাশে ছোট্ট মানুষের হাত বেরিয়ে এসে সিরাজের কবজি শক্ত করে খামচে ধরল। ছোট হাতটা বরফের মতো ঠান্ডা শক্তিতে খামচে ধরে আছে। হাতের নখগুলো সিরাজের চামড়া ভেদ করে মাংসে ঢুকে যাচ্ছে। যন্ত্রণায় সিরাজের মুখ দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। আহ, ইয়া আল্লাহ, আমার হাত ছাড় শয়তান। সিরাজ প্রাণপণ শক্তিতে তার পাটের ব্যাগটা ঝাড়া দিল, কিন্তু ফ্যাকাশে হাতটার গড়ন লোহার মতো। সিরাজ বাঁ হাত দিয়ে সেই ফ্যাকাশে হাতটার ওপর সজোরে একটা কিল মারল। কনকনে ঠান্ডায় সিরাজের হাতেই অবশ হয়ে এলো, তবে ব্যাগটার হাতল তার হাত থেকে ফসকে গেল। ব্যাগটা সোজা খালের কালো পানির ভেতর গিয়ে পড়ল। সিরাজ দেখল সাঁকোর ওপর বসে থাকা সেই মুখবিহীন অবয়বটি এবার ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। তার মসৃণ মুখবিহীন সাদা চামড়ার ভেতর দিয়ে শিরশির করে একটা কাঁপুনি বয়ে গেল, যেন সে হাসছে। আমার মাছ ফালাইয়া দিলি সিরাজ, এখন আমি কি খামু? আমি তো খুব ভুখা, তাইলে আজকা রাইতে তোর ঘরের ভাতই খামু। সত্তাটি তার 2 হাত সিরাজের দিকে বাড়িয়ে দিল। সিরাজ আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। সে সাঁকোর ওপর দিয়ে অন্ধের মতো দৌড় দিল। বৃষ্টির পানিতে বাঁশ পিচ্ছিল হয়ে আছে। সিরাজ আছাড় খেয়ে সাঁকোর ওপরে কাদার ভেতর ছিটকে পড়ল, কিন্তু পর মুহূর্তেই উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে পাগলের মতো ছুটতে শুরু করলো। পেছন থেকে আর কেউ তাড়া করলো না, শুধু হালকা বৃষ্টির টাপুর টুপুর শব্দের সাথে মিশে রইল একটা মেয়েলি গোমরানির মতো হাসি। রাত তখন 10টা। সিরাজ আছাড় খেতে খেতে নিজের বাড়ির দরজায় এসে সজোরে ধাক্কা দিল। রহিমা, ও রহিমা, দরজা খুলো, জলদি দরজা খুলো।
সিরাজের বউ রহিমা হ্যারিকেন হাতে দরজা খুলল। সিরাজ হুমড়ি খেয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। তার সারা গায়ে কাদা, চোখ জবা ফুলের মতো লাল, আর বুক কামারের হাঁপড়ের মতো উঠানামা করছে। ওমা, তোমার এই দশা কেন? ছাতা কই আর বাজারের ব্যাগ কই? সুপ, একদম সুপ। রাইতে কেউ ডাকলে দরজা খুলবা না। ভৈরব খালের সাঁকোয় কামদুনি বুড়ি আমার দৌড়ছিল। আমি ব্যাগ ছাতা পালাইয়া আইফি। রহিমা ভয়ে শিউরে উঠল। সে সিরাজের ভেজা কাপড় পাল্টে দিয়ে তাকে বিছানায় কাঁথামুড়ি দিয়ে শুইয়ে দিল। সিরাজের শরীর তখন জ্বরে পড়ছে। রাত তখন 11টা। বাইরে তখনও একটানা ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে। সিরাজ কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। হঠাৎ সে অনুভব করল তার ডান হাতের কবজিতে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সে কাঁথার নিচ থেকে হাতটা বের করে হ্যারিকেনের আলোয় দেখল তার কবজিতে 5টা ছোট ছোট আঙুলের কালশিটে দাগ। দাগগুলো থেকে পোড়া মাংসের মতো গন্ধ বের হচ্ছে। সিরাজের বুকটা ধক করে উঠল। হঠাৎ নিস্তব্ধ ঘরের ভেতর সিরাজের কানে একটা অদ্ভুত শব্দ এলো। রান্নাঘর থেকে সরিষার তেলে মাছ ভাজার শব্দ আসছে। তার সাথে ভেসে আসছে পেঁয়াজ আর পোড়া তেলের কড়া গন্ধ। সিরাজ অবাক হয়ে গেল। ঘরে তো কোনো মাছ ছিল না। সে তো শোল মাছের ব্যাগটা খালের পানিতে ফেলে এসেছে। তাহলে রহিমা কি ভাবছে? রহিমা, ও রহিমা, তুমি রাইট কইরা কি বাঁচতেছ? ঘরে তো মাছ নাই। রান্নাঘর থেকে রহিমার খুব স্বাভাবিক গলার স্বর ভেসে এলো। কেন, আপনি যেই জ্যান্ত শোল মাছটা ব্যাগে কইরা আনলেন ওইটাই তো কুটতাছি। আপনি তো আবার গরম ভাতে শোল মাছ ভাজা পছন্দ। সিরাজের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। ব্যাগে করে আনলেন মানে কি? ব্যাগ তো সে খালি ফেলে এসেছে। সিরাজ কাঁপতে কাঁপতে খাট থেকে নামল। তার পা দুটো শরীরের ভার নিতে পারছে না। সে পা টেনে টেনে রান্নাঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। রান্নাঘরে একটা কুপি জ্বলছে। রহিমা বাটি নিয়ে মেঝেতে বসে আছে। তার পিঠটা সিরাজের দিকে, আর রহিমার ঠিক পাশে রাখা আছে কাদা মাখা পানিতে ভেজা সেই পাটের ব্যাগটা। রহিমা, তুমি এটা কি করতেছ? বটি দিয়ে কিছু একটা কাটার শব্দ হঠাৎ করেই থেমে গেল। রহিমা খুব ধীর গতিতে তার ঘাটটা সিরাজের দিকে ঘোরালো। সিরাজের চোখ আতঙ্কে ঠিকরে বেরিয়ে এলো। তার গলা চিরে একটা অমানবিক আর্তনাদ বের হতে চাইল, কিন্তু তার গলার স্বর ভঙ্গ হয়ে গেল। বটির সামনে বসা ওই নারী রহিমা নয়। তার পরনে রহিমার শাড়ি ঠিকই আছে, কিন্তু তার মুখের জায়গায় কোনো চোখ, নাক বা ঠোঁট নেই। পুরোটাই একটা মসৃণ ফ্যাকাশে সাদা চামড়া। চত্বাটি সেই মুখবিহীন চামড়ার নিচ থেকেই রহিমার গলায় কথা বলে উঠল। মাছ তো তুই পানিতে ফালাইয়া দিছিলি সিরাজ, তাই তোর বউরেই কুটতাছি। গরম ভাত দিয়া খাবি নাকি? ঠিক তখনই সত্তাটির পাশে রাখা সেই কাদামাখা পাটের ব্যাগটা নড়ে উঠল। ব্যাগের ভেতর থেকে সেই ফ্যাকাশে ছোট ছোট হাতগুলো মাকড়সার মতো কিলবিল করে বেরিয়ে এসে সিরাজের পায়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো। আর মুখবিহীন সত্তাটি হাতের বটিটা নিয়ে ধর্মর করে সিরাজের দিকে উঠে দাঁড়ালো।